আমি শুধু তোমাকে একটা প্রশ্ন করেছি, কিসের জন্য তুমি আমার চাকরিটা হতে দাওনি? কি ক্ষতি হয়ে যেত তোমার? আমি 2 টাকা রোজগার করলে তোমার কি কিছু কম পড়ে যেত জজদা? না, আমার কিছু কম পড়েনি। আমার কেন কিছু কম পড়তে যাবে? আমি একজন এক্সপার্ট হিসেবে এখানে এসেছি। আমার মনে হয়নি তোমাকে এই কাজটার জন্য যোগ্য বলে। শুধুমাত্র তোমাকে চিনি বলে এই কাজটার জন্য তোমাকে যোগ্য প্রমাণ করে দেবো? আমি চ্যালেঞ্জ করব। হ্যাঁ জজদা, আমি চ্যালেঞ্জ করব। আমি কোথায় কম পড়েছিলাম আমি জানতে চাইবো। আমি তোমার কোন প্রশ্নের উত্তর দিতে পারিনি গো? আমি তো সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম, সবার থেকে বেটার মার্কস আমার। তা কোন রাউন্ডে তুমি আমাকে বাদ দিলে? কিসের জন্য আমি জানতে চাইবো। তুমি এই কথাগুলো আমাকে বলতে পারছো কারণ তুমি আমাকে চেনো। তার জন্য তুমি সুযোগ পেয়েছো এই কথাগুলো আমাকে বলার। ওখানে তো আরো অনেক ক্যান্ডিডেটস ছিল, তারা আমাকে চেনে না, তারা এই কথাগুলো বলার সুযোগ পায়নি। তার জন্য তুমি আমার কাছ থেকে এই ফেভারটা নিচ্ছ। এই শোনো, আমি কোনো ফেভার নিচ্ছি না, আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাইছি। ডু ইউ থিংক আই এম বাউন্ড টু আনসার অল ইউর কোয়েশ্চেন্স? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই শবনম। আমি একজন এক্সপার্ট, আই এম অ্যান এক্সপার্ট। আমার যেটা ঠিক বলে মনে হচ্ছে আমি সেটাই করেছি। আর সব থেকে বড় কথা হলো তুমি এখনো ডাক্তার হওনি শবনম। সেই জায়গায় আমি তোমাকে ডাক্তার হিসেবে কি করে রিক্রুট করবো ওখানে? কতদিন আটকাবে তুমি আমাকে? ঠিক কতদিন তুমি আমার এইভাবে ক্ষতি করে চলবে? তুমি আমার জীবিকাতে হাত দিচ্ছ জজদা। পারবে না, খুব বেশি দিন তুমি আমার ক্ষতি করতে পারবে না। কারণ একদিন তো আমি ডাক্তার হবই। সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে তা তোমার হাত ছড়িয়ে নেই যে আমি যেখানে যাবো সেখানে গিয়েই তুমি বাধা দেবে, আমার চাকরি হওয়া থেকে আটকাবে। হ্যাঁ, পারবো না, সেটা করতে পারবো না শবনম, কিন্তু যতটুকু পারি আর কি সে চেষ্টাই করলাম। কি লাভ হবে এতে তোমার? ওই যে বললাম তোমাকে, লাভ ক্ষতির বিচার এক একজন এক এক ভাবে করে। এই যে তোমাকে যে চাকরিটা করতে দিলাম না আমি, এটাই আমার সেলফ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এটা করেই আমার নিজের লাভ বলে মনে হচ্ছে। তোমার যে ক্ষতিটা আমি করলাম, এই ক্ষতিটুকুই আমার লাভ। তোমার জীবনের সুখের জন্য তুমি একের পর এক আমার ক্ষতি করে চলেছো জজদা। তোমার লজ্জা করে না? কখনো না কখনো তো তোমাকে আয়নার সামনে দাঁড়াতে হয়। তখন তোমার একবারও মনে হয় না, একবারও বিবেকে লাগে না যে তুমি যেটা করছো অন্যায় করছো, ক্ষতি করছো একজনের? জজদের দাম কিন্তু তোমাকে দিতে হবে। ভুলে যেও না জজদা, এই জীবনটাই কিন্তু শেষ নয়। জীবনের ওপারেও অনেক কিছু থাকে, সেটা একবারও মনে হয় না, না তোমার? না, মনে হয় না আমার। মনে হলে কি আর এরকম করতাম? তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো শবনম। চলো। কোথায় যাব? তর্ক করো না শবনম, এত প্রশ্ন করো না। এখানে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আমরা এইভাবে তর্ক বিতর্ক করতে পারবো না। দারোয়ান আমাদেরকে দেখে ম্যানেজারকে ডাকতে গেছে। এবার ম্যানেজার এসে যদি আমাদেরকে কোনো প্রশ্ন করে আমরা সঠিক উত্তর দিতে পারবো না। তাছাড়া আমাদেরকে ঝগড়া করতে দেখলে রুম পাবো না আমরা। এই আমি কি তোমার সাথে এক রুমে থাকবো নাকি? আমি কিন্তু আদৌ সেই কথা বলিনি শবনম। তুমি নিজে থেকেই ধরে নিলে যে আমরা দুজন এক রুমে থাকবো, যদিও বা এটাই সত্যি। উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। এত রাতে একটা রিসর্টে এসে একটা ছেলে আর একটা মেয়ে যদি আলাদা রুমের দাবি করে তাহলে আরো অনেক প্রশ্ন উঠবে। মরে গেলেও না আমি তোমার সাথে এক ঘরে থাকবো না। এই কথাটা জোর দিয়ে বলা যায় না শবনম। মরে গেলেও তুমি আমার সাহায্য নেবে না, এটা কখনো ভেবেছিলে? আজকে যদি আমি ঠিক সময় না পৌঁছতাম তাহলে তোমার ডেড বডিটা ওখানে পড়ে থাকতো রাস্তায়, অথবা 3 মাস পরে কোনো পতিতালয়ে তোমাকে খুঁজে পাওয়া যেত। সুতরাং ইচ্ছে না করলেও সাহায্যটা তো নিতে হলো আমার। শোনো, আমি কিন্তু তোমাকে বলিনি আমাকে সাহায্য করতে আসতে। একবারও আমি তোমাকে এই কথা বলিনি। তুমি না গায়ে পড়ে আমাকে সাহায্য করতে এসেছিলে। হ্যাঁ, তা তো বটেই, আমি গায়ে পড়েই সাহায্য করেছি। তুমি তো রিফিউজ করতে পারতে, বারণ করতে পারতে আমাকে। বলে দিতে যে জজদা তুমি চলে যাও, তোমার সাহায্য চাই না আমার। আমি এদের সাথে দিব্যি আছি, ভালো আছি। এরা আমাকে যেখানে নিয়ে যেতে চায় আমি চলে যাব, এদের বাড়িতে গিয়ে থাকবো। 3 মাস পরে এরা আমাকে যেখানে পাঠাবে আমি সেখানেও চলে যাব। কোথায় বলনি তো এই কথাগুলো একবারও? এই তুমি কি আমার সাথে মজা করছো? আমার শরীরের ওপর দিয়ে, মনের ওপর দিয়ে যা গেছে না, এরপরে প্লিজ তুমি আমাকে নিয়ে এইভাবে মজা করো না, আমাকে টিজ করো না। আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি, কিচ্ছু বলিনি। যে কথাগুলো আমার সত্যি বলে মনে হচ্ছে সেই কথাগুলো। যে কথাগুলো আমার সত্যি বলে মনে হচ্ছে সেই কথাগুলো। রোহিণী বারবার ফোন করছে, তুমি ফোনটা কেটে দিচ্ছ কেন? রোহিণী দি ফোনটা তুলছো না কেন?
আমি কার ফোন ধরবো কার ফোন ধরবো না সেটাও তোমাকে বলতে হবে। আমার জীবনে সব কাজ তোমার সাথে পরামর্শ করে আমাকে করতে হবে, তাই তো? শবনম, শবনম দেখো এটা করো না। কি করছো তুমি? হ্যাঁ রোহিণী দি, আমি শাবনম কথা বলছি। শোনো, আমি কিন্তু তোমার বরের কাছে আসিনি। হ্যাঁ, তোমার বরই কিন্তু আমার কাছে এসেছে। আমি তোমাকে যে কথাটা দিয়েছিলাম আমি সেই কথা রাখার চেষ্টা করেছি। আমি কলকাতা থেকে অনেক দূরে কুলুম বলে একটা জায়গায় ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর সেখানে তোমার বড় চলে আসে আমার পেছনে পেছন। তোমার বরটা আমার জীবনে একটু শনি, আমি যেখানেই যাব সেখানেই ওকে আসতে হবে। আর সেখানে উনি এসেছিলেন এক্সপার্ট হয়ে, আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমার কিছু করার নেই রোহিণীদি। আর তারপর আমি কলকাতায় ফেরার চেষ্টা করি, আর সেখানে আমাকে কিছু গুন্ডা অ্যাটাক করে। আর ঘটনাচক্রে তোমার বড় নাকি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, নাকি ইচ্ছে করেই যাচ্ছিল, আমার বিপদ হবে ভেবে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। আমি কিছুই জানি না, আমি বলতে পারবো না। মোদ্দা কথা, তোমার বর আমাকে সেভ করেছে। আর এখন রাত হয়ে গেছে, ওখানে কোনো ট্রেন নেই, তাই তোমার বর আমাকে ওর সাথে হোটেলে থাকতে বলছে। আমি তোমাকে সবটাই জানিয়ে দিলাম, আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকলাম। আমি চাই না যে পরে আমার দিকে কোনো দায় এসে পড়ুক কিংবা আমার দিকে কোনো কথা ছুটে আসুক। আমি সত্যি চাই না রোহিণীদি। দেখো জজদা তোমার ফোনটা ধরছিল না, হয়তো আমার সঙ্গে আছে বলেই ফোনটা ধরছিল না, বারবার ফোনটা কেটে দিচ্ছিল। আর আমি দেখেই ফোনটা ধরলাম আর তোমায় সব কথা জানালাম। নাও ধরো, তোমার বরের সাথে কথা বলো। নাও ধরো, কথা বলো। আমি যা বলার বলে দিয়েছি রোহিণীদিকে। সবসময় তুমি সেফ খেলবে আর আমাকে ফাঁসাবে, সেটা তো হতে পারে না। ধরো, কথা বলো। নাও নাও ধরো। ফোন করছিস কেন তুই বারবার? তোকে তো আমি, তুই যখন দেখছিস যে ফোনটা কেটে দিচ্ছি তার মানে নিশ্চয়ই ব্যস্ত আছি, তারপরও কেন কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছিস? কেটে কেন দিচ্ছিস সেটা তো দেখতে পাচ্ছি আমি। আমার কাছে তো পরিষ্কার তুই ফোনটা কেন কেটে দিচ্ছিস। জাস্ট তুই আমাকে কথা দিয়েছিলি, কিন্তু তুই আমাকে কথা দিয়েছিলি তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, তুই অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবি না, তুই শাবনমের সঙ্গে তো কোনোই সম্পর্ক রাখবি না। তুই কথা দিয়েছিলি, আমার গাছ হয়ে কথা দিয়েছিলি যশ। তুই ভুলে যাচ্ছিস, তুই ভুলে যাচ্ছিস যশ। আই এম প্রেগনেন্ট যশ, আই এম ক্যারিং ইয়োর বেবি। তুই তো করতে পারিস না আমার সাথে, আমি জানি না। তুই 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 জাস্ট বাড়ি ফিরে আয়। আমি আর কিচ্ছু জানতে চাই না যশ, তুই বাড়ি ফিরে আয়, কাম ব্যাক। রোহিণী, এখন যদি আমাকে বাড়ি ফিরতে হয় তাহলে কিন্তু শুধু আমার ডেড বডিটাই বাড়ি ফিরবে, আমি ফিরবো না। তুই কি সেটা চাস? ওকে ফাইন, তুই অন্য কোথাও চলে যা, ওখানে থাকবি না। তুই ওখানে তুই একসাথে শাবনমের সঙ্গে থাকবি না, তুই অন্য কোথাও চলে যা, অন্য কোথাও শিফট কর। উপায় নেই রে, ছোট্ট জায়গা তো, এখানে লাখে লাখে হোটেল নেই যে আমরা অন্য কোথাও গিয়ে উঠবো। একটাই রিসোর্ট এখানে পাওয়া গেছে, সুতরাং এখানেই এসেছি। আর তাছাড়া ওরা আমাকে চিনে গেছে, এখন রিস্ক হয়ে যাবে এখান থেকে বেরোনো। আর তাছাড়া তুই তো জানিস কি হয়েছিল, বলেছে তো তোকে। আমি জানি না কি হয়েছিল, আমি জানতে চাইও না কি হয়েছিল। আই এম নট বদার্ড অ্যাট অল। আমি এখন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেটা হলো তুই আর শাবনম একই হোটেলে রয়েছিস এবং তোরা দুজনে একই রুমে থাকার প্ল্যান করছিস। তো এক ঘরে থাকলে কি হবে? এক ঘরে একটা ছেলে আর একটা মেয়ে থাকলে কি সবসময় অঘটন ঘটে যায়? এটা কে বলেছে তোকে? কি বলতে চাইছিস তুই? তো ফর ওয়ান লাস্ট টাইম আমি তোকে বলছি, তুই ওখান থেকে বেরো। তুই ওর সাথে থাকবি না, তুই ওখান থেকে বেরো যশ। তুই যেখানে খুশি যা, তুই ওখানে থাকবি না, যা। সেটা হয় না রোহিণী, সেটা হয় না। তুই এই পরিস্থিতিতে নেই, তাই তুই বুঝতে পারছিস না। এক শবনম বিপদে পড়েছিল, আর ঠিক ওই একই রাস্তা দিয়ে আমিও যাচ্ছিলাম। আমি যখন দেখলাম যে ওরকম একটা বিপদের মধ্যে ও আছে, আমি কি করে ওখান থেকে মুখ ঘুরিয়ে চলে যাই বলতো? সেটা তো আমি করতে পারি না। আমি ওকে হেল্প করতে গেছি, আর তখনই ওই মবস গুলো আমাকে চিনে ফেলেছে, আমার মুখটা দেখে নিয়েছে ওরা। এখন যদি আমরা এই রিসোর্ট থেকে বেরোই তাহলে আরো রিস্ক, আরো প্রবলেম হবে, তাই এটা করতে পারবো না। আমি আর কোথায় যাব বলতো রোহিণী? কোথায় যাব আমি? আমাকে তো তুই নিজের সাথে বেঁধে ফেলেছিস। আমার আর অন্য কোথাও যাওয়ার উপায় নেই। আমি বাড়ি ফিরবো রোহিণী, তুই নিশ্চিন্তে থাক। তুই শাবনমের সঙ্গে এক ঘরে থাকবি না যশ। রোহিণী শোন, তুই কিন্তু 200 কিলোমিটার দূরে আছিস আমার থেকে। তুই আমার থেকে 200 কিলোমিটার দূরে আছিস। তুই কিচ্ছু করতে পারবি না ওখানে বসে। তুই ওখানে বসে আমাকে টার্ম ডিক্টেট করিস না রোহিণী। আচ্ছা, আমি যদি তোকে বলেও দিই, ধর আমি বলে দিলাম যে হ্যাঁ আমি শবনমের সাথে থাকছি না, আমি থাকলাম না ওর সাথে, এটার কি গ্যারেন্টি আছে যে আমি সত্যি ওর সাথে থাকলাম না?
যদিও বা রোহিণী তোকে বলে দিল, শবনম পরে তোকে বলে দিল যে হ্যাঁ জজদা আমার সাথেই ছিল, এক ঘরে ছিলাম আমরা, আমি তখন বলবো যে শবনম মিথ্যে কথা বলছে, তোকে জ্বালানোর জন্য এই কথাগুলো শবনম তোকে বলছে। সুতরাং এই কথাগুলো বলে কোনো লাভ নেই, এই কথাগুলো বলিস না তুই। আজকে রাতে আমাকে শবনমের সঙ্গেই থাকতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই রোহিণী। হ্যাঁ আমি তোকে একটা কথা দিয়েছিলাম, আমি মানছি, আমি বলেছিলাম যে আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, কিন্তু আমি এটা বলিনি যে শবনম যদি কখনো বিপদে পড়ে সেই বিপদ থেকে আমি দূরে সরে থাকবো। এনিওয়েজ অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমিয়ে পড় প্লিজ। আর শোন না, আমরা অনেকক্ষণ ধরে রিসেপশনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে রুম বুক করতে হবে। তুই আমাকে আজকে রাতে আর প্লিজ ফোন করিস না, আমি ভীষণ ডিস্টার্ব। আর যদিও বা তুই ফোন করিস আমি কিন্তু ধরবো না। তোর তো যা জানার ছিল সব জেনে গেছি, সব সব তোকে বলে দিয়েছে শবনম, বাকিটা আমি তোকে বলে দিলাম। এর বাইরে আর কিছু জানার আছে বলে তো আমার মনে হয় না। যশ যশ প্লিজ, যশ তোকে আমি আবার বলছি, তুই প্লিজ 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 অন্য কোথাও চলে যা, তুই ওখানটা থাকিস না যশ, শবনমের সঙ্গে তুই থাকিস না প্লিজ, রুম শেয়ার করিস না যশ প্লিজ। আমি রাখছি ফোন রোহিণী, বাই। যশ 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 হ্যালো, হ্যাপি? কিসে? বারে, এই যে এত বড় একটা স্টেপ নিলে, কামাল করে দিলে তো, রোহিণীকে সব কথা বলে দিলে। হ্যাঁ আমি নিজের কাছে নিজে ক্লিয়ার থাকলাম। এতদিনে আমি বুঝতে পারলাম, এতদিনে আমার কাছে এটা ক্লিয়ার হলো যে কেন তুমি কলকাতা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাইছিলে। রোহিণীকে কথা দিয়েছিলে তুমি কলকাতা ছেড়ে দূরে কোথাও চলে যাবে, তাই না? শোনো আমি এই নিয়ে না তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না, আমি এই বিষয়ে তোমাকে কিছু বলতে চাই না। তা না চাইতেই পারো, সব বিষয়ে যে তোমাকেই কথা বলতে হবে তার তো কোনো মানে নেই, কিছু কিছু কথা তো আমিও বলবো। না জজদা, তুমি আমার জীবন নিয়ে কোনো কথা বলবে না। আমাকে নিয়ে যা বলার ছিল তোমার সব বলা শেষ হয়ে গেছে। তোমার দিক থেকে শেষ হয়েছে, তোমার দিক থেকে শেষ হয়েছে শবনম, আমার দিক থেকে এখনো শেষ হয়নি। আর এটা একটা নেভার এন্ডিং প্রসেস, আমরা দুজন যতদিন বেঁচে থাকবো এটা চলতে থাকবে, এটা কোনোদিনও শেষ হবে না। যতদিন না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি তুমি মুক্তি পাবে না। লজ্জা করে না তোমার? নিজের বউ কিছু প্রমিস করেছিলে যে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, তারপরেও তুমি। হ্যাঁ আমি প্রমিস করেছিলাম, আমি প্রমিস করেছিলাম যে আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না, কিন্তু আমি এটা প্রমিস করিনি যে সেই অন্য কোনো মেয়েটা শবনম। আমি এই কথাটা দিয়েছিলাম, এটা সত্যি। আমি তোমাকে দেখার পর থেকে তো আর কাউকে দেখতে পাইনি শবনম, আর কারো দিকে চোখ তুলে তাকাইনি, আজ অব্দি পারলাম না। আমি আমার বউকে ঠিক কথাই দিয়েছি, আমার বউকে আমি ঠিক প্রমিসটাই করেছি। চালাকি করার একটা সীমা থাকে জজদা, একটা সীমা থাকে। তুমি দিনের পর দিন তোমার বউকে ঠকিয়ে গেছো, সবাইকে ঠকিয়ে গেছো। শি ইজ প্রেগন্যান্ট, আর এর পরেও তুমি কি ভেবেছিলে? হ্যাঁ তুমি কি ভেবেছিলে তুমি দুটো মেয়ের সঙ্গে একসঙ্গে সম্পর্ক রাখবে? হ্যাঁ লজ্জা করে না তোমার? নির্লজ্জ কোথাকার! আই হেট ইউ জজদা, আই হেট ইউ। হ্যাঁ আমি জানি শবনম, আই নো ইট ভেরি ওয়েল দ্যাট ইউ হেট মি অ্যান্ড আই ডিজার্ভ ইট। আমি জানি তুমি আমাকে হেট করো, হেট করার মতন কাজ করেছি আমি, কিন্তু তুমি আমাকে হেট করো বলে যে আমি তোমাকে হেট করবো এর তো কোনো মানে নেই। আই ডোন্ট হেট ইউ শবনম, আমার জীবনে যাই ঘটে যাক আর তোমার জীবনেও যাই ঘটুক, তোমার জীবনে কিন্তু শেষ কথা বলার অধিকারটা আমারই আছে, আমিই বলবো শেষ কথা। আর আমি মনে করি যে আমার জীবনে যাই ঘটে যাক না কেন শেষ কথা বলার অধিকারটা শুধুমাত্র তোমারই আছে। কে বলেছে তোমাকে আমি অধিকার নিতে চাই? আমার না তোমার জীবন সম্পর্কে কোনোভাবেই কোনো ইন্টারেস্ট নেই। আমার তোমার জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেটা যদি বুঝে যেতে তাহলে এই কথাগুলো বলতে না। হ্যাঁ বুঝেছি, আমি বুঝেছি। আমি জানতাম, আমি ঠিক জানতাম এই গন্ডগোলটা হবে। তোমার বউ কেন ফোন করছে আমাকে? চার্জ করো ওকে, চার্জ করো ওকে, জিজ্ঞেস করো না যে ও তোমাকে কেন ফোন করছে, ওকে বলো যে তোমার হাজবেন্ডের সাথে কথা হয়ে গেছে একটু আগে। আর তাছাড়া তোমার হাজবেন্ড একজন অ্যাডাল্ট, সে কার সাথে থাকবে কার সাথে থাকবে না সেটা পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত। অসহ্য লাগছে আমার না সত্যি অসহ্য লাগছে। কেন বলো তো, কিসের জন্য আমাকে নিয়ে তোমরা টানা পড়েন করছো? কিসের জন্য? আমি যে শেষ হয়ে যাচ্ছে এই টানা পড়েনে। আমার সব স্বপ্ন তোমরা মেরে ফেলছো,
নিজেরা তো ভালো করে আছো, নিজেদের স্বপ্ন পূরণ করছো, কিন্তু আমাকে নিয়ে কেন এত টানাপোড়েন করছো? কিসের জন্য জজদা? বলো রোহিণীদি। তোমরা ঘরে ঢুকে গেছো দুজনে? না, এখনো ঢুকিনি, বাইরেই দাঁড়িয়েছি। শাবনাম শোনো না, তোমাকে আমি একটা কথা বলছি। তুমি তো বুঝতার মেয়ে। তোমাকে আমি বলছি, যশ তোমাকে যতই জোর করুক, যতই রাজি করানোর চেষ্টা করুক একই ঘরে থাকার জন্য, তুমি প্লিজ রাজি হও না শাবনাম। দেখো, যশ তো আফটার অল একজন পুরুষ মানুষ, ও তোমাকে জোর করতেই পারে, কিন্তু তুমি প্লিজ রাজি হও না। দেখো, ও তো একটা বিবাহিত ছেলে। লোকজন কি বলবে বলো তো? লোকজন নানা কথা বলবে, বাইরের লোক তো কিছু বুঝবে না এই ব্যাপারগুলো, তাই না? তখন তোমারও কি সেটা শুনতে ভালো লাগবে বলো শাবনাম? প্লিজ তুমি রাজি হও না। রোহিণীদি, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি, তোমার আমাকে সাবধান করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাবনাম, তুমি বুঝতে পারছো না। শাবনাম, তুমি এটুকু তো জানো, ও কিন্তু প্যারালালি একই রকম ভাবে আমার সঙ্গে সম্পর্ক রেখে গেছে, যে কারণে আমি আজকে প্রেগনেন্ট, আমি ওর সন্তানেরই মা হতে চলেছি। তারপরেও একটা ছেলে যখন তুমি জানো সে বিবাহিত, সে বাচ্চার বাবা হতে চলেছে, সে আমার সন্তানের বাবা হতে চলেছে, তার সাথে একই ঘরে থাকতে তোমার লজ্জা করবে না শাবনাম? তুমি বলো। রোহিণীদি, এই প্রশ্নের উত্তর না আমি তোমাকে পরে দেব। তার আগে একই প্রশ্ন আমি তোমাকে ঘুরিয়ে করছি। আচ্ছা, একটা সময় তো তুমি জানতে যে জজদা আমাকে ভালোবাসে, জজদা আমাকে চায়, তারপরেও কি করে তুমি জজদার কাছে পড়েছিলে গো? দেখো, যদিও বা সেটা একটা ওপেন সিক্রেট, এই কথাটা আলোচনা করে কোনো লাভ নেই, তবু আমি তোমাকে বলছি। রোহিণীদি, তুমি তো সেদিন জানতে যে জজদার মন আমার দিকে আছে, জজদা আমাকে ভালোবাসে। যদিও বা সেসব মিথ্যে ছিল, কিন্তু তুমি তো সেগুলো সত্যি বলে ভাবতে। তারপরেও তুমি কেন জজদার কাছে পড়েছিলে রোহিণীদি? কিসের জন্য? কিসের জন্য বলো? হ্যাংলার মতো পড়েছিলে? তুমি নিজে কেন নিজেকে তখন এই প্রশ্নটা করনি? কিসের জন্য পড়েছিলে? অধিকার বোধে নাকি ভালোবাসায়? তা যে কাজটা তুমি করতে পারোনি রোহিণীদি, তুমি কি করে আশা করো যে সেই কাজটা আমি করতে পারবো? তার মানে তুমি থাকবে যশের সঙ্গে তো আজকে? এটার উত্তর এটা হয় না রোহিণীদি। আজ আমি আর জজদা যদি এক ঘরেও থাকি, তার মানে যে আমি নষ্ট হয়ে গেলাম, জজদা আমাকে নষ্ট করে দিল, সেটা কিন্তু হয় না রোহিণীদি। জজদা না সেই ক্ষমতা নেই। যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে যেদিন আমাদের সম্পর্ক ভালো ছিল সেদিন অনেক কিছু হতো, আর আমি চাইনি বলি সেটা হয়নি। আর সেটা তোমার জানা উচিত রোহিণীদি, তোমার স্বামীর চরিত্রটা তোমার ভালো করে জানা উচিত। শোনো রোহিণীদি, তোমার বর কিন্তু একদিন আমাকে বিয়ে করতে চেয়েছিল, তার মানে সে আমার কাছে সর্বস্ব চেয়েছিল, আর সেদিন কিন্তু আমি সেটা চাইনি। চাইনি বলেই সেটা হয়নি। আর তুমি কিন্তু সেটা খুব ভালো করেই জানো, তুমি নিজের মুখে সেটা স্বীকার না করলেও তুমি মনে মনে জানো যে কথাটা কতটা সত্যি। আর সেদিন যখন চাইনি, তখন এতদিন পর কেন সেটা আমি চাইতে যাব বলো? যেখানে তোমার বরের রূপটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, বরের মুখোশটা আমার কাছে খুলে গেছে, তারপরেও, এত কিছুর পরেও কিসের জন্য আমি চাইবো? তোমার কি আমাকে এতটাই হেলাফেলা মনে হয়, নাকি তোমার মনে হয় যে আমার কোনো দামই নেই? তোমার কি মনে হয় রোহিণীদি, তোমার বর ছাড়া আমাকে কি উদ্ধার করতে পারবে না? তোমার বর যাতে আমাকে উদ্ধার করে, তার জন্য আমি রাস্তায় হাত পা ছড়িয়ে কাঁদছি? এরকম কোনোটাই নয় রোহিণীদি, কোনোটাই নয়। তাই আমি তোমাকে বলছি, তুমি না নিশ্চিন্তে থাকো। আজ রাতে যদি আমাকে জজদার সাথে এক ঘরে থাকতেও হয়, তাও তুমি নিশ্চিন্তে থাকো। আমি এমন কিছু করব না যাতে আমি তোমাকে মুখ না দেখাতে পারি। আর প্লিজ আমাকে ফোন করো না, আমি সত্যি খুব টায়ার্ড, আমি ঘুমোবো। কি রে স্বপ্নদী, তুই নাকি এত প্ল্যান করলি, তোর সেই মামাতো দাদা না ভাই কে আছে তাকে দিয়ে এত প্ল্যান করলি, কি লাভ হলো তাতে? যে কাজটা করতে পারিস না, করতে পারবি না, সেই কাজটার দায়িত্ব কেন নিস তুই? আরে আমি তো তোকে কথাগুলো বলবো বলেই ফোন করতে যাচ্ছিলাম। আমার ভাই আমাকে ফোন করেছিল। কি বলেছে ফোন করে?
যে দুজনকে একসাথে এক রুমে থাকার ব্যবস্থাটা করে দিয়েছে সেটা বলেছে? তুই আগে থেকে আমার উপর কেন রেগে যাচ্ছিস এত? পুরো কথাটা আগে শোন, ভালো করে রাখো, আগে শোন কথাটা। কি শুনবো? কি শোনার বাকি আছে? তুই তো আমার চরম সর্বনাশটা করেই ফেলেছিস, তুই বুঝতে পারছিস সেটা? মানে আমি তো সর্বনাশ করেছি? না না, কি সর্বনাশ করলাম আমি? তো আমি কি যশকে বলেছিলাম যশ তুই যা কুলিংয়ে গিয়ে ইন্টারভিউ নে? আমি কি শাবনামকেও বলেছিলাম তুমি যাও ওখানে গিয়ে ইন্টারভিউ দাও? আমি তো কোনো কিছুর মধ্যে নেই। তাহলে হঠাৎ তুই কেন আমাকে দোষ দিচ্ছিস? তুই আমার কাছে একটা উপায় চেয়েছিলিস, তাই আমি তোর হেল্প করার চেষ্টা করেছি। কিন্তু সেই হেল্প করতে গিয়ে যদি তোর কাছে অপমানিত হতে হয়, বদনাম নিতে হয়, তাহলে বলবো ভাই সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি এগুলো কোনো কিছুর মধ্যে নেই, তোদের মধ্যে নেই। প্লিজ নেক্সট টাইম থেকে তুই আমার কাছে কোনো হেল্প চাস না। হ্যাঁ রে, আমি বুঝে গেছি, আমি খুব ভালো করেই বুঝে গেছি। হাতি কাদায় পড়লে তো ব্যাঙেও লাথি মারে না, তুইও আমাকে সেটাই করছিস, সুযোগটা নিচ্ছিস। এই শোন, কে হাতি আর কে ব্যাং সে তো পরে বিচার হবে। যাকে তুই যখন শুনতেই চাইছিস না, তখন তোকে শুনতে হবে না, বাদ দে, চল। শাট আপ স্বপ্নদীপ, তুই আজকে এই সুযোগটা নিয়ে আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করতে পারিস না কিন্তু। তুই দায়িত্ব নিয়েছিলি কেন বলতো? যখন একটা কাজ তুই ভালো মতো মেটাতেই পারবি না, তাহলে সেই দায়িত্বটা তুই নিয়েছিলি কেন?